সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ফিফা বিশ্বকাপ 2026 ঘিরে ভিউজ বাংলাদেশের বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ আয়োজনে। সঙ্গে আছি আমি আহমদ সিফাত, আর বরাবরের মতোই আমাদের সঙ্গে উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। প্রথমে আর্জেন্টিনা সমর্থকদের অভিবাদন জানাই। আজকে আর্জেন্টিনার সমর্থকদের ঈদের দিন অস্ট্রিয়ার সাথে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা উপভোগ করলাম, এবং পরবর্তীতে আজ হাই ভোল্টেজ ম্যাচ আছে পর্তুগালের। ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থকদের জন্য এখন অপেক্ষা, কি করেন তিনি। চলে যাব সরাসরি আলোচনায়। হীরা ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাই, আমরা কালকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া কি করে, এবং আমরা কালকে পরশু যে আলোচনা করছিলাম যে আসলে আর্জেন্টিনার অবস্থানটা দেখা যাবে যে অস্ট্রিয়া ম্যাচে যে কি করবে। এবং আমরা যেটা দেখলাম যে একটা তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হইলো, যদিও অস্ট্রিয়া আসলে গোল করতে পারলো না। এটা অস্ট্রিয়ার একেবারেই ব্যাড লাক বলবো আমি। কিন্তু আর্জেন্টিনা নিয়ে আমার যেটা মনে হচ্ছে যে দুটো গোল, এবং মানে মেসির শেষ মুহূর্তে একদম লাস্ট বাঁশি বাজার আগে একটা গোল, এটাই আসলে খেলার মূল উত্তেজনাটা ছিল। কিন্তু দুটো গোলই আসলে মেসি কেন্দ্রিক, মেসির পা থেকে আসলো। আর্জেন্টিনার ঘাটতির জায়গাটা থেকে উন্নতি হচ্ছে। এটা ঠিক বলেছেন। মানে আর্জেন্টিনার ঘাটতে আমরা সবার আগে সাধুবাদ জানাই আর্জেন্টিনাকে, কারণ হচ্ছে যে একটা দুর্দান্ত ম্যাচ খেললো এবং পুরা ম্যাচটা আমরা আগেই বলেছি, ওই প্রসঙ্গে আমরা পরে আসি। যদি আগে আর্জেন্টিনার প্রশংসাটাই করি যে এরকম একটা ম্যাচ, মানে যেই ম্যাচটা জিতে গেলে আর্জেন্টিনা সেকেন্ড রাউন্ডে চলে যাবে, সেই ম্যাচটা যে তারা যেভাবে খেললো এটা ট্রিমেন্ডাস। এবং মেসি ইজ ট্রিমেন্ডাস। মেসি তার নামের প্রতি সুবিচার করলো, এবং মেসি যে একটা খেললো কালকে, মেসির খেলার মধ্যে তার যে ফিনিশিং টাচ, হয়তো অনেক দলই আছে যে এই লেভেলের খেলা খেলে, বা এই যে এটা তাদের ফিনিশিং টাচটা কিন্তু এই লেভেলের নাই। একটা আপনার মনে হতে পারে যে লাস্ট গোলটা জাস্ট একটা টোকা দিল, পা দিয়ে একটা আসলো, একটা টোকা দিয়ে দিল, বারবার ফিরে আসছিল বল। এবং না, আমি বারবার সেই রিপ্লে দেখছিলাম যে গোলমুখ থেকে ফিরে আসছিল, কিন্তু চারজন মিলে অনেকেই কিন্তু এখানে কিন্তু মেসি, আর্জেন্টিনারও কিন্তু তিনজন কিন্তু ট্রাই করেছে, এই কেউ কিন্তু গোল করতে পারে না। এই অন টার্গেটে একমাত্র মেসি কিন্তু বলটা দিল এবং অপোনেন্টের ডিফেন্ডারের পার ফাঁক দিয়ে চলে গেল। এটা এমনভাবে দিল, এরকম এই 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 ধরনের কিকটা আপনার কাছে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু সহজ না। এটা দীর্ঘদিনের প্রশিক্ষণ, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং জাদুকরী একটা প্রভাব এই বিষয়টা এই গোলের মধ্যে ছিল, এবং সেটা মেসি দেখালো। তো এটা আমি বলবো যে অসাধারণ মেসির এই গোলটা, সেকেন্ড গোলটা নিঃসন্দেহে। এবং প্রথম গোলটা মেসি করেছে, মেসির তো কালকে হেডট্রিকই হয়ে যেত, সে যদি পেনাল্টিতে গোলটা দিতে পারতো। পেনাল্টি মিস করলো মেসি। এটা মেসিরও একটা ইতিহাস হলো যে আর্জেন্টিনার মধ্যে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করছে মেসি বিশ্বকাপে। তো মেসি যে পেনাল্টির গোলটা দিত, তাহলে হয়তো হ্যাটট্রিকও আমরা দেখতাম, পরপর 2 ম্যাচে হ্যাটট্রিক। এটা বিশ্বকাপের ইতিহাসে কোথায় নিয়ে যেত। আপনি জানেন যে কালকে একটা বিশ্ব রেকর্ডও হয়েছে যে মিরোস্লাভ ক্লোসা হচ্ছে জার্মানি, সে হচ্ছে যে 16টা গোল ছিল। মেসি কালকে এটা 17টা বানালো, সেও 16টা হয়ে গেছিলো। সেটা থেকে আগের ম্যাচে হ্যাটট্রিক করার পরে সমান হয়ে গেল। তারপর কালকে বানালো 17, তারপরে 18। মানে এখন ক্লোসা যেহেতু রিটায়ার্ড করেছে, তো মেসির এই গোল যে 18টা গোল, এটা আরও মেসির কালকে, এরপরে মেসির সেকেন্ড ম্যাচ আছে আপনার জর্ডানের সঙ্গে। তো ওই ম্যাচের এবং পরবর্তী তারা যেহেতু সেকেন্ড রাউন্ডে উঠে গেছে, আরও মিনিমাম 2টা, তারপরে তো আরও অনেক ম্যাচ খেলতে পারে তারা যদি রাউন্ড অফ 16-এ চলে আসে, কোয়ার্টার ফাইনালে যায়, তো সেমিফাইনাল ফাইনালে গেলে তো অনেক ম্যাচ খেলবে মেসি। সেক্ষেত্রে মেসির গোল কোথায় যায়, এটা ওয়ার্ল্ড রেকর্ড কোথায় নিয়ে যায় মেসিকে, সেটা হচ্ছে আসলে দেখার বিষয়। এইটা গেল একটা। তো কালকের ম্যাচের আমরা কিন্তু বলেছি আপনাকে যে যে আর অস্ট্রিয়া ম্যাচটা দিয়ে আমরা দেখবো যে আর্জেন্টিনা কী করে। তা আর্জেন্টিনা যেটা করলো, যে তাদের কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, যেভাবে আর্জেন্টিনার ডিফেন্সগুলো ভেঙে অস্ট্রিয়া ঢুকলো, বারবার অ্যাটাক করলো মিডফিল্ডে, কিন্তু প্রথম 10 মিনিট বাদ দিলে লাস্ট পরের 80 মিনিট অস্ট্রিয়ায় কিন্তু খেললো। এবং সেকেন্ড হাফের পরে পুরাটাই অস্ট্রিয়ার কন্ট্রোলে ছিল খেলা। এই রকম ম্যাচে অস্ট্রিয়ার ওরকম ফিনিশার ছিল না, যে কারণে অস্ট্রিয়া আসলে গোল করতে পারে না। কিন্তু অস্ট্রিয়া যেভাবে অ্যাটাক করলো, মাঝমাঠ পুরো মিডফিল্ডটা অস্ট্রিয়ার দখলে ছিল সেকেন্ড হাফে,
এটা যদি এইখানে যদি অস্ট্রিয়ার পরিবর্তে যদি আপনার ব্রাজিল হতো, এখানে অস্ট্রিয়ার পরিবর্তে স্পেন হতো, এখানে যদি অস্ট্রিয়ার পরিবর্তে ইংল্যান্ড হতো, তাহলে কি হতো ঘটনা? হ্যাঁ, এইরকম স্পেস যদি সে নেদারল্যান্ডসকে দিত, তাইলে কি হতো ঘটনা? তো এইটা তাদেরকে মনে রাখতে হবে এবং পরবর্তী সেকেন্ড রাউন্ডে, হ্যাঁ, এটা তাদের জন্য আর্জেন্টিনার জন্য একটা সৌভাগ্যই বলতে হবে, আমাদের ফুটবল প্রেমীদের জন্য একটা সৌভাগ্য যে আর্জেন্টিনা কালকে জিতলো। কারণ হচ্ছে কালকে না জিতলে আর্জেন্টিনা খেলা পড়তে সেকেন্ড রাউন্ডে স্পেনের সঙ্গে একদম প্রথম ম্যাচটাই, এবং আমরা বিশ্বকাপের শুরুতেই যে কোনো একটা হারাতাম, হয় স্পেনকে না হয় আর্জেন্টিনাকে। এটা হলো না, অস্ট্রিয়া আর্জেন্টিনা জেতার কারণে হয়তো তারা ওখানে এইচ গ্রুপে স্পেনের পরে যারা থাকবে সেকেন্ড অথবা থার্ড, সেকেন্ড হয়তো কেপ ভার্দে বা সৌদি আরব যেই হোক বা উরুগুয়ে, তাদের একজনকে পাবে আর্জেন্টিনা, তাদের সাথে খেলা পড়বে, এটা স্পেনের সাথে পড়বে না। এটা সবার জন্য সৌভাগ্য যে ভালো হলো যে বড় দুটো দল খেলার উত্তেজনাটা বিরাজমান থাকলো। অন্তত পক্ষে সেকেন্ড রাউন্ডে খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যে আসলে একটা বিরাট ফ্যান সারা পৃথিবীতে, বাংলাদেশে হয়তো আর্জেন্টিনার ফ্যান প্রচুর, কিন্তু সারা ওয়ার্ল্ডে যদি ধরেন তাহলে কিন্তু আর্জেন্টিনার পরেই কিন্তু ব্রাজিল, তারপরে কিন্তু স্পেনের ফ্যান। তো এই ফ্যান, কোটি কোটি ফ্যান, তাদের খেলা দেখার উৎসাহটা মরে যেত, যেটা যাকে এখন ভালোই হলো যে আর্জেন্টিনার জয়। আমরা যারা স্পেনের সমর্থক আছে তারাও কিন্তু খুশি হয়েছে যে ভালো হয়েছে বিষয়টা। এবং গোলটা নিয়ে যদি বলি, যে আমি তখন যেটা বলতে চাচ্ছিলাম যে দেখলাম আমরা যে মেসি ডান পাশ থেকে লাফ দিয়ে বাম পাশে এসে জাস্ট তিনজন মিলে গোলটা ঢুকানোর চেষ্টা করছে, অস্ট্রিয়া বারবার ঠেকিয়ে দিচ্ছে, মেসি লাফ দিয়ে এসে পায়ের ফাঁক দিয়ে গোলটা ঢুকায়, এবং এটা মেসি ছাড়া সম্ভব ছিল না। এটা মেসি ছাড়া, এবং মেসি যদি আসলে রিটায়ারমেন্টে চলে যায়, এই আর্জেন্টিনা টিম আসলে কি করবে? আমি তো বললাম যে মেসি ছাড়া, যে কালকে যেটা মেসি যেখানে খেলে না, মেসি খেলে অ্যাটাকিংয়ে, আপনি মিডফিল্ড এবং তাদের ডিফেন্স সেন্টার ব্যাকদের অবস্থা দেখলাম যে তারা আসলে যে তাদের অস্ট্রিয়া যখন উইং দিয়ে আক্রমণ করছে তখন তো আর্জেন্টিনা এক ধরনের, মানে তারা দেখলাম যে বলের পিছন পেছন দৌড়াচ্ছে, তাদের যে পরিষ্কার যে পাসিংগুলো ছিল, এই পাসিংয়ের থেকে আরও বড় ভালো পরিষ্কার পাসিং কিন্তু নেদারল্যান্ডসের, আরও ভালো পাসিং হচ্ছে ইংল্যান্ডের, এবং বিশ্বসেরা পাসিং হচ্ছে স্পেনের। এই তখন কি করবে আর্জেন্টিনা? মেসি তো ফরওয়ার্ড, আমি ধরলাম মেসি 3টা গোল দিয়ে দিল, এদিক থেকে যদি আরও 4টা খায় গোল, তখন কি হবে? এটা তাদের জন্য অ্যালার্মিং। এবং এই জন্য হচ্ছে যে মেসির বিকল্প তো ওইভাবে হবে না, তাদের যতটুকু সম্ভব মেসি খেললেও, এরকম যদি তারা খেলে, মেসি যদি গোলও দেয় তারপরেও কিন্তু তারা বিপদে পড়বে সামনে, এরকম যদি হয়। অবশ্যই মেসি খেললেও তাদের উচিত হবে তাদের আর্জেন্টিনার মিডফিল্ড এবং ডিফেন্সটা আরও সুন্দরভাবে তারা কভার করা, এবং 1-to-1 তাদেরকে আরও ভালো খেলা, তাদের এয়ারের বল আরও ভালো খেলা, এবং পাসিং পজিশনটা ঠিক রাখার জন্য, তাদেরকে ডিফেন্ড করার জন্য আরও বেটার ফুটবল খেলা। ফ্রান্স ভার্সেস ইরাক, এবং ইরাক নিয়ে আমার যেটা মনে কুডাক ছিল যে ইরাক শূন্য, এবং আলটিমেটলি আসলে তাই হইলো যে আমি তো এটা কালকে বললাম আপনাকে, আপনি বললেন যে ইরাক কি শূন্য, তাহলে আমি বললাম যে হ্যাঁ। তো কিন্তু খেলা কিন্তু মোটামুটি এনজয়েবল ছিল, তারা অংশগ্রহণমূলক ছিল, একেবারে যে গা ছেড়ে খেলেছে বিষয়টা তা ছিল না। ওই এখন বিশ্বকাপে ফার্স্ট রাউন্ডেও এখন আর ওরকম খেলা দেখবে না। প্রথম খেলাটা নরবরে ছিল, অনেকেরই কেপ ভার্দে 7টা গোল খেয়েছে বা অনেকে এরকম খেলছে, কিন্তু সেকেন্ড ম্যাচ থেকে সবাই কিন্তু তাদের প্রকৃত খেলাটা খেলছে। বড় দলগুলো এখন আর ওই রকম ড্র করবে না বা হারবে না, বা ছোট দলগুলোও কিন্তু এভাবে যারা পারছে না তারা অসহায় আত্মসমর্পণ এভাবে করবে না। ইরাক কিন্তু সেটাই খেললো, ফ্রান্সের মতো দলের সাথে তারা চোখে চোখ রেখে খেললো পুরো 90 মিনিট, গোল খেয়েছে ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু খেলার মধ্যে কিন্তু পুরা খেলাই ছিল। আপনি জানেন ফুটবল এমন একটা খেলা, কেউ যদি হাল ছেড়ে দেয় বা কেউ যদি ওইভাবে ডিফেন্ড করতে না পারে, সে কিন্তু ফার্স্ট হাফেই তার 7-8টা গোল খাওয়ার চান্স থাকে, আমরা বিগত দিনে দেখেছি এরকম। তো ইরাক অবশ্যই 90 মিনিট খেলে তারা 3 গোল খেয়েছে, ইরাক ভালো খেলেছে, এবং ফ্রান্সের জন্য যেটা বেটার হয়েছে যে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল। এটার কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে তার পরবর্তী ম্যাচগুলো তাদের জন্য সহজ হবে। এখন শেষ ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ হবে, ফ্রান্স এবং নরওয়ের ম্যাচটা। যদি ওই ম্যাচে যদি নরওয়েকে তারা ড্র করতে পারে, ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন থাকবে, আর যদি নরওয়ের সাথে হারে তাহলে আবার ফ্রান্স গ্রুপ রানার আপ হলে কিন্তু পরবর্তী ম্যাচটাই তার হবে হয়তো ব্রাজিলের সাথে খেলা করতে পারে। তো এই ধরনের জায়গায় তাদের অবশ্যই চিন্তা করবে তারা যে পরবর্তী ম্যাচে, এবং তারা কাজটা করে রেখেছে ফ্রান্সের জন্য। এমবাপ্পে কালকে গোল দিয়েছে 2টা, মানে এটা এমবাপ্পের জন্য শুভকামনা, এবং বিশ্বকাপের মাত্র তো স্টার্ট, এখানে এমবাপ্পে এবং মেসি যেভাবে গোল করলো তাদের, এবং যারা এখানে হিরো হয়ে আসছে, যাদেরকে নিয়ে সবার
আকাঙ্ক্ষা ছিল যে ভালো করবে, প্রত্যেকেই ভালো করছে। আপনি দেখেন যে এমবাপ্পে, মেসি, তারপরে হ্যারি কেন বা স্পেনের ওয়ারজাবাল, এরা লামিনে ইয়ামাল, প্রত্যেকেই কিন্তু ধীরে ধীরে তাদের খোলস ছেড়ে বের হয়ে কিন্তু আসল খেলাটা খেলছে। এটাই বিশ্বকাপের সৌন্দর্য। আচ্ছা ভাই, আমরা পরবর্তী ম্যাচটাতে যাই, যেটা আমরা ভাবছিলাম যে নরওয়ে এবং সেনেগাল, এবং আমরা কালকে আলোচনা করছিলাম যে ঝরে পড়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি উপরে আছে হচ্ছে সেনেগাল। তো সেনেগাল তো আসলে 2টা গোল করতে পারলো অবশেষে, এবং নরওয়ের সাথে আমরা যেটা চিন্তা করছিলাম যে সেনেগাল মানে খুব বদ্ধ অবস্থায় থাকবে, হয়তো তারা মাঠের অপর প্রান্তে যেতে পারবে না, কিন্তু 2টো গোল তারা করেছে। কিন্তু সেনেগালের ঝুঁকি কি এখনো রয়ে গেছে? সেনেগাল তো বিশ্বকাপ থেকেই বাদ হয়ে গেল কালকের ম্যাচের পরে। কারণ এখন মানে এই পয়েন্ট টেবিলে এই 2টো গোল হওয়ার পরেও তাদের না, এখানে কারণ হচ্ছে কি, ধরেন গ্রুপ চ্যাম্পিয়ন তো অলরেডি হয়ে গেছে, গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ কিন্তু রেডি হয়ে গেছে। যে এখানে হচ্ছে যে ফ্রান্স এবং নরওয়ের মধ্যে যে কোনো একটা গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ, কারণ হচ্ছে দুই দলেরই কিন্তু 6 পয়েন্ট করে হয়ে গেছে, 3-3-6, ফ্রান্সেরও 6, নরওয়েরও 6, আর সেনেগাল কিন্তু 0, কারণ তাদের পয়েন্টে ফ্রান্সের সাথেও হাসছে, নরওয়ের সাথে হাসছে। এখন তারা যদি লাস্ট ম্যাচ যদি জর্ডানের সাথে যদি জেতে, তাহলে হয়তো 3 পয়েন্ট হবে। 3 পয়েন্ট হলে সেরা তৃতীয়র মধ্যে যদি যেতে চায়, সেই ক্ষেত্রে একটা ফাইট দিতে পারে তারা। সেই ক্ষেত্রে লাস্ট ম্যাচও তাদের ইরাকের সঙ্গে জিততে হবে। যদি ইরাকের সঙ্গে জিততে না পারে বা ড্র হয়, তাহলে কিন্তু তৃতীয় হয়েও কোনো লাভ নাই এবং সম্ভাবনাই থাকে না। এবং সেনেগালের মোটামুটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ হওয়ার কোনো চান্স থাকলো না, ক্লিয়ার। আর আমরা সর্বশেষ যে ম্যাচটা দেখলাম সেটা হচ্ছে জর্ডান ভার্সেস আলজেরিয়া, এবং আলজেরিয়া আর্জেন্টিনার সাথে যা খেলেছিল সেই একই ধারাবাহিকতা বজায় রেখে তারা কিন্তু জর্ডানকে ধসিয়ে দিল। আলজেরিয়া 2 গোল, জর্ডান 1 গোল। তো এই ম্যাচটা আসলে কেমন উপভোগ করলেন? এই ম্যাচটা ছোট দলগুলোর মধ্যে আমার কাছে খুব উপভোগ্য লাগছে, দারুণ খেললো দুই দলই। আপনি জানেন যে জর্ডান কিন্তু আগে গোল দিয়েছে, ফার্স্ট হাফে জর্ডান গোল দিল, পরের হাফে আপনার আলজেরিয়া তো আফ্রিকান দল, তারা নর্থ আফ্রিকান যে দলগুলো আছে তার মধ্যে আলজেরিয়া মরক্কো প্রায় সেম খেলা খেলে। ওই খেলাটাই আমি যখন গোল দিল তখন আমিও খুব অবাক হলাম যে আসলে আলজেরিয়া কি শেষ পর্যন্ত জর্ডানের কাছেও হেরে যাবে, মানে এইটা একটা মনে হয়েছিল। তো পরবর্তীতে দেখলাম যে না, আলজেরিয়া কামব্যাক করলো এবং ম্যাচটা 2-1 গোলে জিতে নিল। তো আলজেরিয়ার জন্য এটা ভালো হলো যে আলজেরিয়া এইটা 3 পয়েন্ট পেল। এখন অস্ট্রিয়া এবং এই আলজেরিয়ার পয়েন্ট এখন সমান। তো পরবর্তী ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হবে, ওখানে অস্ট্রিয়া আর আলজেরিয়ার ম্যাচ হবে ওখানে। যদি ওই ম্যাচে যারা জিতবে তারাই সেকেন্ড রাউন্ডে যাবে, এবং গ্রুপ চ্যাম্পিয়ন বা গ্রুপ রানার আপ হয়ে হয়তো আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তো আলজেরিয়ার জন্য এটা খুব দরকার ছিল, এই তারা আসলে তাদের দেশের জন্য একটা দারুণ একটা জয়, এটা বলবো। আচ্ছা, আর আজ রাতে বাকি আছে পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান। এই ফাঁকে আমি একটু দর্শকদের জানিয়ে দেই যে আপনারা আজ বাংলাদেশ সময় রাত 11টায় খেলা দেখতে পাবেন পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান, এবং কালকের যে ম্যাচটা শুরু হচ্ছে আজ দিবাগত রাত থেকে, ইংল্যান্ড ভার্সেস ঘানা দেখতে পাবেন রাত 2টায়, পানামা ভার্সেস ক্রোয়েশিয়া দেখতে পাবেন সকাল 5টায়, এবং আগামীকাল সকাল 8টায় দেখতে পাবেন কলম্বিয়া ভার্সেস ডিআর কঙ্গো। তো আমরা ভাই আজকে রাতের ম্যাচটা দিয়ে শুরু করি, যে পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান, কি আশা করছেন? পর্তুগাল উজবেকিস্তান ম্যাচটা ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে, কারণ হচ্ছে উজবেকিস্তান কিন্তু দারুণ খেলে, এবং তাদের আগের ম্যাচটাও দেখলাম যে যেভাবে তারা খেললো উজবেকিস্তান ঘানার সঙ্গে। তো এই ধরনের ম্যাচ, এটা বলবো আমি হাই ভোল্টেজ ম্যাচ, কারণ হচ্ছে দুই দলের জন্য খুব ইম্পর্টেন্ট। তো উজবেকিস্তান চাইবে কিছু একটা করে দেখানোর জন্য এবং লাস্ট ম্যাচ পর্যন্ত তাদের আশা ভরসা রাখার জন্য। আর পর্তুগালের একদম পিঠ থেকে গেছে দেয়ালে, প্রথম ম্যাচে ড্র করার পরে এখন আর তাদের ডিআর কঙ্গোর মতো দলের সাথে ড্র করছে, এটা আর তাদের আর এখন আর কিছু মানে অজুহাত দেওয়ার কিছু নাই, এখানে তাদেরকে জিততেই হবে, কোনো উপায় নেই। আর ড্র করলেও তারা আসলে বিপদে পড়বে, লাস্ট ম্যাচটা আসলে খুবই ক্রুশিয়াল হয়ে যাবে তাদের জন্য পর্তুগালের। তো পর্তুগালের লাস্ট ম্যাচটা খেলবে হচ্ছে ঘানার সঙ্গে মেবি। তো এটা যদি হয় তো পর্তুগালের উজবেকিস্তান ম্যাচটার মধ্যে সবচেয়ে সবার ফোকাস থাকবে যে ক্রিস্টিয়ানো রোনালদো যদি আসলে সবাই পেরেছে, আমি বললাম যে ওয়ারজাবাল পারলো, ইয়ামাল পারলো,
হ্যারি কেন পারলো, মেসি পারলো, এমবাপ্পে পারলো, শুধু পারে না কে, মানে ক্রিস্টিয়ানো ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো, যে কিংবদন্তিদের মধ্যে এবার তার হয়তো শেষ বিশ্বকাপ। তো গত ম্যাচে আমি দেখলাম যে সে আসলে ডিআর কঙ্গোর সাথে একদম খোলসবন্দি, তো এরকম একটা দলের সঙ্গে ডিআর কঙ্গোর সাথে সে গোল করতে পারবে না, ডিআর কঙ্গোর ওই ডিফেন্স এটা আসলে ভাঙার মেনে মতো, নেওয়া যায় না। হ্যাঁ ডিফেন্সটা সে ভাঙতে পারবে না। এটা আসলে তাদেরকে, তার খেলাও ওরকম ধার ছিল না, তো একটা দুইটা শট, মানে দু একটা শট যাও দিয়েছে সেগুলো আসলে অন টার্গেটই ছিল না, যেগুলো আমরা এমবাপ্পে বা মেসির ক্ষেত্রে দেখি না কখনো, মানে খুবই রেয়ার যেটা। আর তার কাছে দেখলাম অহরহ তার যে কটা পাস আছে সে বাইরে থেকে মারছে, তো তাকে খোলস ছেড়ে, হ্যাঁ এরকম এই ধরনের প্লেয়াররা অবশ্যই আমি বলবো যে তার মতন খেলোয়াড়, সে তো প্রথম সুপারস্টার এই যে আধুনিক ফুটবলে, তারপরে কিন্তু মেসি, তো সে সবচেয়ে ব্যালন ডিয়ার বেশি জয়ী কিন্তু রোনালদো। আমরা আশা করব যে তার মতন খেলোয়াড় অবশ্যই বিশেষ মুহূর্তে, একদম চূড়ান্ত মুহূর্তে দেশের জন্য তার সেই পা দুটো আবার কাজ করবে, তার তার খেলার মধ্যে তার নেতৃত্বে পর্তুগাল আবার ঘুরে দাঁড়াবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং তারা, আমারও তাই মনে হচ্ছে যে পর্তুগাল, এই বড় দলগুলো তাই করে, আজকে হয়তো পর্তুগাল ঘুরে দাঁড়াবে এবং পর্তুগালের জন্য একটা দারুণ সময় হয়তো অপেক্ষা করছে। আর যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটেই যায় যে পর্তুগাল আসলে পারলো না, সেই ক্ষেত্রে পর্তুগালের ভবিষ্যৎ কি? পর্তুগাল যদি না, এটা পর্তুগাল যদি একটা ড্র আছে, পর্তুগালের জন্য লাস্ট ম্যাচ পর্যন্ত সুযোগ আছে। লাস্ট ম্যাচে যদি আজকে যে হেরেও যায়, তাহলে পরের ম্যাচ জিতলে তারা 4 পয়েন্ট পেয়ে তারা চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। আজকে যদি ড্র হয় তাহলে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তারা চাইবে জিততে এবং কতখানি পথটা এগিয়ে থাকতে। পরবর্তী ম্যাচে যদি যাই, যে রাত 2টায় যে ইংল্যান্ড ভার্সেস ঘানা, ইংল্যান্ড ইংল্যান্ড এ ব্যাপারে দ্বিতীয় কোনো মন্তব্য নেই। ঘানা ঘানা, ঘানা শক্তি হচ্ছে কি? যে আফ্রিকার একটা সুপার ইগল, এবং তারা যেটা খেলে, ঘানার খেলার মধ্যে যেই পরিমাণে গতি, আফ্রিকার যে কটা দল খেলে, এবার আমার সবচেয়ে ভালো লাগছে ফার্স্ট রাউন্ডের খেলাগুলো দেখার পরে যে দুইটা দল আফ্রিকার মানে সবচেয়ে দুর্দান্ত। হ্যাঁ, আমি এর বাইরে যদি বলি যে কেপ ভার্দের আপনার ডিফেন্সটা দুর্দান্ত, এবং আইভরি কোস্টের মিডফিল্ড দারুণ, কিন্তু এর বাইরে যদি বলে যে কমপ্লিট ফুটবল খেলছে ফার্স্ট ফার্স্ট ম্যাচে, তো এর মধ্যে ঘানা এবং মরক্কো একদম কমপ্লিট ফুটবল যেটা তারা এটা খেলে, এটা দেখলাম যে দুই দলই একদম ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকিং তিনটা জায়গায় ভালো করে। সেটা হচ্ছে যে ঘানা এবং মরক্কোতে, ঘানার সঙ্গে খেলা ইংল্যান্ডকে কঠিন পরীক্ষা দিতে হবে, এবং এই ম্যাচ যদি বের করতে হয় ইংল্যান্ডের তাদের সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে, এবং ইংল্যান্ড হয়তো সেটাই চেষ্টা করবে প্রথম দ্বিতীয় ম্যাচ থেকেই তারা আসলে সেফ জায়গায় চলে যাওয়া, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেটা করা হবে। ইংল্যান্ড হয়তো সেইভাবে করেই ঝাঁপিয়ে পড়বে একেবারে সর্বশক্তি দিয়ে, এবং ঘানাও চেষ্টা করবে তাদের সর্বশক্তি দিয়ে যতটুকু পারে তাদেরকে আটকে রাখা। এবং ইংল্যান্ডের যেই পরিমাণে এইবার যেই গতিতে ইংল্যান্ড খেলছে, আসলে ইংল্যান্ডকে আসলে এই মাপের দল দিয়ে ইংল্যান্ডকে মানে প্রতিহত করা একটু টাফ, ডিফিকাল্ট মনে হচ্ছে। ইংল্যান্ডকে প্রতিহত করলে আমার মনে হচ্ছে যে আরেকটু বেটার টিম দরকার ঘানার থেকে। ঘানা অবশ্যই ভালো, কিন্তু ইংল্যান্ড যেভাবে খেলছে, হ্যাঁ জানি না আজকে কিভাবে খেলে, ইংল্যান্ডের সেই, কিন্তু আরেকটু স্ট্রং অপোনেন্ট দরকার ছিল। হ্যাঁ। তারপরে আছে পানামা ভার্সেস ক্রোয়েশিয়া। পানামা ক্রোয়েশিয়া, নিঃসন্দেহে এটা ক্রোয়েশিয়ার জন্য একটা বিরাট সুযোগ। তাদেরকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে অবশ্যই পানামার সাথে তাকে জিততে হবে, তো না হয় তারা আজকেই বিদায় নেবে। তো এই ম্যাচটা ক্রোয়েশিয়া আমার মনে হয় তাদের সর্বসাধ্য দিয়ে খেলবে যদি এটা হয়, কারণ গতবারেও তো ফাইনাল পর্যন্ত ক্রোয়েশিয়া আসতে পেরেছিল। হ্যাঁ, এখন মাঝ মাঠ থেকে বিদায় নিয়ে যাওয়াটা না এটা এটা তো আসলে শুরু মাত্র, শুরু থেকে একদম ফার্স্ট রাউন্ড থেকে বিদায় নেওয়াটা, আজকে পানামার সঙ্গে কোনো মতে যদি হেরে যায়, ড্র করলেও একটু আশা থাকবে লাস্ট ম্যাচটা তাদের ঘানার সঙ্গে। তো যদি হেরে যায় তাহলে তো বিদায় আজকে, আর যদি ড্র করে শেষ পর্যন্ত আজকে জিতলে তার একটু অনেকটা এগিয়ে থাকবে লাস্ট ম্যাচ ঘানার সঙ্গে, তা হয়তো ফাইট দিয়ে কামব্যাক করবে। এবং আমার মনে হয় যে ক্রোয়েশিয়ার সেটাই চেষ্টা করবে আজকে টিকে থাকার জন্য। আর সর্বশেষ থাকছে কলম্বিয়া ভার্সেস ডিআর কঙ্গো। ডিআর কঙ্গোর খেলা আমি তো দেখলাম যে আমরা ফার্স্ট ম্যাচ যেটা খেলো তারা পর্তুগালের সঙ্গে, তো এই ম্যাচটা যদি তারা এইভাবে করে খেলে, তারা মাঝমাঠ, বিশেষ করে মাঝমাঠ এবং ডিফেন্স যেভাবে খেললো, এক এক কথা অসাধারণ। ডিআর কঙ্গোর ডিফেন্সটাই দুর্দান্ত ছিল। এই খেলাটা যদি তারা খেলতে পারে তাহলে ভালো কিছু তারা চেষ্টা করবে। কিন্তু এই কলম্বিয়ার যে
অ্যাটাকিং, তাদের যে মিডফিল্ড কলম্বিয়ার টোটাল যে কম্প্যাক্ট একটা খেলা, এবং পুরা খেলাটা মনে হয় যে তারা মানে কলম্বিয়ার খেলা দেখলে মনে হয় কি যে একদম পুরা টিমটা এক এক হয়ে 11 জন এক হয়ে কমপ্লিটলি একটা ফুটবল খেলে, নিচ থেকে বিল্ড আপ করে মাঝমাঠ হয়ে অ্যাটাকিংয়ে যায় এবং True teamwork. একসঙ্গে ওঠে, একসঙ্গে নামে এবং পুরা কম্পিউটারাইজড একটা খেলা খেলতেছে। ল্যাটিনদের মধ্যে এই ধরনের খেলা আমি দেখি না, এবং কলম্বিয়া যা খেলছে এবার, তাতে কলম্বিয়া যদি এইবার আসলে মানে একদম কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালও যায়, আমাদের অবাক করার কিছু থাকবে না। সেক্ষেত্রে কলম্বিয়ার এটা একটা প্রথম ধাপ। কলম্বিয়া যদি ওই খেলাটা খেলে, ডিআর কঙ্গোর জন্য আসলে বিপদ অপেক্ষা করছে। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন আনতে চাই, সেটা হচ্ছে যে এই ম্যাচের পরে চলে আসছে সবার তৃতীয় ম্যাচ, এবং সেখান থেকে আসলে বিদায় নেওয়া শুরু। এই তৃতীয় ম্যাচে আমরা কি কি দেখতে পাবো আসলে? আচ্ছা, মানে এতদিন ছিল যে আমরা ধারণা দ্বিতীয় ম্যাচ পর্যন্ত কে কতটা এগোলো, কতটা কী হচ্ছে, হ্যাঁ এটা একটা বিরাট অবস্থান তৈরি করেছে, কারো খুব খারাপ অবস্থা তৈরি হয়ে গেছে, কিন্তু তখন তো একদম এক ধরনের নকআউট ম্যাচ, মানে আগামীকাল রাত থেকে যেটা হবে এক ধরনের নকআউট বলবো, কারণ হচ্ছে আপনি আছেন কি নাই বিশ্বকাপে, ওই ম্যাচটা শেষ হলেই সবার ক্লিয়ার যে আমি আছি কি নাই। এবং ম্যাচগুলো এমন হবে প্রতিটা রাউন্ডে, প্রতিটা গ্রুপের সবার খেলা একই টাইমে। হ্যাঁ, সেটাই দেখলাম। এই যে আপনি ধরেন, এই যে আপনি কলম্বিয়া খেলবে ডিআর কঙ্গোর সঙ্গে, তখন এই পর্তুগাল খেলবে উজবেকিস্তানের সঙ্গে, হ্যাঁ, তো এই দুইটা ম্যাচ একই সঙ্গে, উদাহরণ দিলাম আমি, তো একই টাইমে হবে, যাতে কারো রেজাল্ট কেউ জেনে তাদের অবস্থান যেন চেঞ্জ না করতে পারে, যে আমি এখন এই পয়েন্টে আগানো আছি, ঠিক আছে, আমি এখন অতটা না খেলে হবে, অথবা আমি একটু ছেড়ে দিই, অথবা আমার এখন গোল দিতে হবে, মানে এই ধরনের কাউকে ছেড়ে দেবে, কোনো ধরনের যেন এই ইয়ে না হয়, হ্যাঁ। তো কারো টেম্পারিং যাতে কেউ না করতে পারে, এইটার জন্যই কিন্তু এই একসঙ্গে খেলা দেয়। এটা হচ্ছে বিশ্বকাপে ফিফা কিন্তু বরাবরই করে আসছে বহু বছর ধরেই। তো এই মজার খেলাটা আমরা আসলে আগামীকাল রাত থেকে আমরা সবাই দেখব, যে থার্ড ম্যাচের মানে একসঙ্গে আপনার দুইটা চ্যানেল দেখতে হবে, একটা চ্যানেল আর দেখলে হবে না, যে আমি এখন 12টার সময় একটা দেবো, 3টায় আর একটা দেবো, এটা হবে না। ওই 12টার সঙ্গে আপনার 12টার সময় একসঙ্গে দুইটা খেলা দেখতে হবে, এবং ওটা খুবই ইন্টারেস্টিং হবে। এখন থেকেই খেলার আসল মজাটা শুরু হবে আর কি, এক ধরনের নকআউট বলতে পারেন। এটা বিশ্বকাপের জন্য খুব ইম্পর্টেন্ট এবার। মানে আমাদের মানে আজকের পর থেকে যেটা শুরু হতে যাচ্ছে, যে দর্শকদের প্রচুর ব্রেন স্টর্মিং যাবে আসলে। হ্যাঁ, তো আজকের মতো আমরা আসলে আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি, তবে আলোচনা শেষ করার আগে বরাবরের মতোই আমাদের সেই প্রেডিকশন পার্টটা আমি একটু কন্টিনিউ করতে চাই। আজকে রাতেরটা দিয়ে শুরু করি। পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান, কাকে কত দিবেন? পর্তুগাল জিতবে 3-1 অথবা 3-0-তে। 3-1 অথবা 3-0। ইংল্যান্ড ভার্সেস ঘানা, খুব দারুণ একটা ম্যাচ হবে এবং চরম ফাইট হবে। 3-2 ইংল্যান্ড জিতবে, হয়তো 3-2 অথবা 3-1 এটা। পানামা ভার্সেস ক্রোয়েশিয়া, আমি তো আজকে 3-এর নিচে দিতে পারতেছি না কাউকে। এটা ক্রোয়েশিয়া 3, পানামা 1। আর কলম্বিয়া ভার্সেস ডিআর কঙ্গো। জান, আজকে যেহেতু দিলাম সবই 3 দিয়ে দিই। হ্যাঁ, কলম্বিয়া 3, ডিআর কঙ্গো 1। আচ্ছা, ঠিক আছে হীরা ভাই, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, তো বিশ্বমাতানো বিশ্বকাপ আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল আবার একই সময়ে দেখা হবে আপনাদের সঙ্গে। আমরা যে প্রেডিকশন করলাম, সেই প্রেডিকশনের আপনাদের কি মতামত, এবং আমাদের এই অনুষ্ঠান নিয়ে এবং ফুটবল নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেগুলো জানিয়ে দিবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং পরবর্তী ম্যাচগুলো নিয়ে আরও হাড্ডাহাড্ডি লড়াই হবে, আমাদের টক শোতেও হাড্ডাহাড্ডি আলোচনা হবে। সেই আলোচনায় অবশ্যই আপনারা দেখবেন। সঙ্গে থাকুন ভিউজ বাংলাদেশের, এবং সাবস্ক্রাইব করুন ভিউজ বাংলাদেশের ফেসবুক ও ইউটিউব চ্যানেল।